আমেরিকা না থাকলে পৃথিবীতে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না, দাবি মার্কিন প্রেসিডেন্টের। Without the United States, there would be no Israel. বেআইনিভাবে বাংলাভাষী মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, অভিযোগ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের। ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা IELTS এ কম্পিউটার ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থায় ভুল, কেমব্রিজ ইংলিশকে প্রায় 15 কোটি টাকা জরিমানা। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তিতে তেহরানে 30,000 কোটি ডলারের বিদেশি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF বেআইনিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী প্রধানত মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এমন দাবি করেছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই এসব মানুষকে বাংলাদেশ সীমান্তে পাঠানো হচ্ছে। সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড BGB তাদের প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে। এ কারণে নারী, শিশু সহ অনেক মানুষই দুই দেশের সীমান্তের 0 পয়েন্টে আটকে আছে। 1 জুন 2026 থেকে এখন পর্যন্ত 200 জনের বেশি মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। এ সময় BGB 21টি এমন পুশব্যাক চেষ্টা প্রতিহত করেছে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে 20 জুন পশ্চিমবঙ্গে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার রেড রোডে আয়োজিত ওই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও থাকবেন। এজন্য কলকাতার অন্যতম ব্যস্ততম ওই রাস্তা 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। সেই যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি ঈদের নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি, এমনই অভিযোগ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। মঙ্গলবার এ বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকাতে হবে? যান বাংলাদেশে, পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়েন, কেউ কিছুই বলবে না। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছিলেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনো 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা IELTS পরীক্ষায় কম্পিউটার ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার ভুলের কারণে বিশ্বের 62,794 জন পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছিলেন। এ ঘটনায় IELTS এর অন্যতম অংশীদার প্রতিষ্ঠান কেমব্রিজ ইংলিশকে 8,75,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 14,42,46,200 কোটি টাকা জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। অফকোয়াল জানিয়েছে, 2023 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটি ছিল। এ সময় বিশ্বের প্রায় 77 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে 93,865টি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয়। পরে এসব ফলাফল সংশোধন করা হয়েছে। তেহরানে বিদেশি বিনিয়োগ টানতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির রূপরেখায় 30,000 কোটি ডলারের বড় বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা আছে। ইতিমধ্যে এ তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি পাওয়া গেছে। মঙ্গলবার চুক্তি সংক্রান্ত বিষয়ে জানেন এমন একজন রয়টার্সকে তথ্য জানিয়েছেন। উভয় পক্ষের মধ্যে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে অর্থনৈতিক প্রণোদনা দেয়াই এ তহবিলের মূল লক্ষ্য।
তবে পরিকল্পনাটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগামী শুক্রবার ওয়াশিংটন ও তেহরান আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তহবিল সংক্রান্ত চুক্তিতে মধ্যস্থতা করেছে। ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের মূল লিখিত পাঠ্য বা টেক্সট দেখার জন্য ইসরায়েলের বিশেষ অনুরোধ প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের এ দ্বিপাক্ষিক চুক্তির বিষয়গুলো সম্পর্কে মৌখিকভাবে ধারণা দেওয়া হয়েছে, তবে মূল দাপ্তরিক অনুলিপিটি তেল আবিবকে সরবরাহ করা হয়নি। রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ডিজিটাল উপায় স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে দুপক্ষের মধ্যকার চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। শুক্রবার ১৯ জুন সুইজারল্যান্ডে এই চুক্তির মূল আনুষ্ঠানিক স্বাক্ষর হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার পরবর্তী ধাপ প্রথম ধাপের চেয়েও কঠিন হতে পারে, এমনই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ফোন আলাপে তিনি বলেছেন, ইরান আমেরিকার প্রাথমিক সমঝোতা ভালো, তবে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা সহজ হবে না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকেই আরও ধৈর্য ও আন্তরিক হতে হবে। এজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। চীন এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত। মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ বলেছে, এই সমঝোতাকে অত্যন্ত খারাপ একটি চুক্তি। ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিবিদ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান দেশটির এক স্থানীয় রেডিও স্টেশনে সাক্ষাৎকারে বলেছেন, সমঝোতাটি নিশ্চিতভাবেই ইরানকে একটি পারমাণবিক শক্তিতে পরিণত করবে। অন্যদিকে চুক্তি নিয়ে ইসরায়েলের সমালোচনা বা অসন্তোষের আভাস পেয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের G7 সম্মেলনে কাতারের আমিরের পাশে বসে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল পৃথিবীর বুক থেকেই মুছে যেত। Without the United States, there would be no Israel. Without me, there would be no Israel, because no other president was willing to do what I did. অপরদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রের অস্তিত্বও থাকতো না। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেছেন, ইহুদি ঐতিহ্য ও ইতিহাসের ভিত্তি না থাকলে আমেরিকার বর্তমান পরিচয় তৈরিই হতো না। ইসরায়েল ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরের প্রকাশ্য এই ভিন্ন অবস্থান ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া হাকাবি একজন ব্যাপটিস্ট ধর্মযাজক এবং আরকানসাসের সাবেক গভর্নর। ইসরায়েলের প্রতি অতিরিক্ত সমর্থনের কারণে তিনি দীর্ঘদিন ধরেই সমালোচিত হচ্ছেন। ইরানের সঙ্গে যুদ্ধ শেষের চুক্তি এবং ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে $80 নিচে নেমেছে। এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় 1/3 কম। বিশ্লেষকদের মতে, ইরান আবারও তেল রপ্তানি শুরু করলে বৈশ্বিক চাহিদার প্রায় 2% পূরণ হবে। ওয়েস্ট প্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক বলেছেন, যুদ্ধ বন্ধে বিনিয়োগকারীরা আশাবাদী হয়েছেন, তবে এর স্থায়িত্ব নির্ভর করছে অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তির ওপর। ইরানের একজন ঊর্ধ্বতন কূটনৈতিক জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারকের স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার ইরান সরকারের ওয়েবসাইটে তিনি আরও বলেছেন, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন তিনি। তবে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার সোমবার জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ শুক্রবার পর্যন্ত বহাল থাকবে। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবারের এই অভিযানে একজন নিহত হয়েছেন। আটক করা হয়েছে 2 জনকে। ইউএস সাউদার্ন কমান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নৌযানটিতে অভিযান চালানো হয়। নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল। নিহত ব্যক্তি নার্কো সন্ত্রাসী, তবে আটক 2 জনের পরিচয় জানানো হয়নি। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত চলছে। মাংস বিক্রির উদ্দেশ্যে চুরি করা 400রও বেশি জীবিত বিড়াল উদ্ধার করেছে ভিয়েতনাম পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বিড়াল চুরির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রকে। মঙ্গলবার হো চি মিন সিটি পুলিশ জানিয়েছে, গেল সপ্তাহে তাই নিনহ প্রদেশ ও হো চি মিন সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ জীবিত বিড়াল এবং প্রায় 80টি হিমায়িত বিড়ালের দেহ উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। গ্রেপ্তারকৃতরা 3 বছর ধরে দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকে বিড়াল চুরি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিল। উল্লেখ্য, ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনত বৈধ।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।